দেখ, যে কোশ্চেন পড়ছি সেটা হচ্ছে ভোগ প্রবণতা নির্ধারণকারী বিষয়, মানে ভোগ প্রবণতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, ভোগ প্রবণতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বলছে, ফ্যাক্টরস ডিটারমাইনিং প্রোপেনসিটি টু কনজিউম। ঠিক আছে, এই প্রোপেনসিটি টু কনজিউম কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ভোগ প্রবণতা শুধুমাত্র জাতীয় আয়ের উপর, আমরা আগে কি বলেছিলাম, ভোগ প্রবণতা আয়ের উপর নির্ভর করে। ভোগ প্রবণতা যে আয়ের উপরই নির্ভর করে এমন কথা নেই। ভোগ প্রবণতা শুধুমাত্র জাতীয় আয়ের উপর নির্ভরশীল নয়, জাতীয় আয় ছাড়া আরো অনেক কিছু বিষয়ের উপর ভোগ প্রবণতা নির্ভর করে। জাতীয় আয় ছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়ের উপর ভোগ প্রবণতা নির্ভর করে সেগুলিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলে অবজেক্টিভ ফ্যাক্টর, একটাকে বলে সাবজেক্টিভ ফ্যাক্টর। একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা সাবজেক্টিভ। তো ভোগ প্রবণতা নির্ধারণের যে সমস্ত বিষয়গুলি অর্থের মাধ্যমে সঠিকভাবে পরিমাপ করা যায়, সেই সমস্ত বিষয়গুলিকে বলা হয় অবজেক্টিভ ফ্যাক্টর। ঠিক আছে, মানে অবজেক্টিভ ফ্যাক্টর কাকে বলে সেটা বলেছে। আর সাবজেক্টিভ ফ্যাক্টর বলছে ভোগ নির্ধারণের যে সমস্ত বিষয়গুলি মানসিক ধারণা থেকে সৃষ্টি হয়, মানে যেগুলো মানসিক ধারণা থেকে সৃষ্টি হয় সেটা হচ্ছে সাবজেক্টিভ ফ্যাক্টর। আর যেটা অর্থ দিয়ে সৃষ্টি হয় তাকে বলে অবজেক্টিভ ফ্যাক্টর। বলছে ভোগ প্রবণতা নির্ধারণের যে সমস্ত বিষয়গুলি অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, সেটা হচ্ছে অবজেক্টিভ। অর্থের মাপকাঠি পরিমাপ করা যায় অবজেক্টিভ। আর যেটা অর্থের মাপকাঠি পরিমাপ করা যায় না, ঠিক আছে, তাকে বলে সাবজেক্টিভ। এবার অবজেক্টিভ গুলো বলবো যেগুলো অর্থের মাপকাঠি পরিমাপ করা যায়। পয়েন্ট গুলো আগে ভালো করে শোন, পয়েন্ট গুলো। একটা বলছে সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, একটা বলছে দ্রব্য বিক্রির প্রচেষ্টা, একটা বলছে সম্পদের পরিমাণ, একটা হচ্ছে ভোগ্যদ্রব্য কেনার জন্য ঋণের সত্ত্ব, ভোগ্যদ্রব্য কেনার জন্য ঋণের সত্ত্ব। ঠিক আছে, একটা হচ্ছে অর্থের প্রকৃত মূল্য। ঠিক আছে, অর্থের প্রকৃত মূল্য। একটা হচ্ছে রাজস্ব নীতি, মানে ফিসকাল পলিসি। ঠিক আছে, তো একটা বলছে আয় বন্টন, একটা হচ্ছে আকস্মিক লাভ এবং ক্ষতি। ঠিক আছে, আর একটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি থেকে লভ্যাংশ বন্টন নীতি। মানে একটা করে ভিতরে কি সুদের হার। ভোগ প্রবণতা সুদের হারের উপর নির্ভর করে। ভোগ প্রবণতা সুদের হারের উপর নির্ভর করে। সুদের হার যদি বেড়ে যায়, যদি রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায়, তাহলে জনগণ সঞ্চয় থেকে বেশি সুদ অর্জনের আশায়, ঠিক আছে, স্থায়ী ভোগ্যদ্রব্য না কিনে সঞ্চয়ের পরিমাণ বাড়ায়, ফলে ভোগ ব্যয় কমে। অপরপক্ষে সুদের হার কমলে সঞ্চয়ের পরিমাণ কমে, ভোগ ব্যয় বাড়ে। সিম্পল কথা বলেছে, কোনো এখন যদি কথা লিখে নিই, ধর সুদের হার যদি এখন বেড়ে যায়, তাহলে সুদের হার বেড়ে গেলে তাহলে কি হয় না, আমি টাকাটা একটু ভালো করে সেভিং করি। তাহলে আমি যদি সেভিং করি তাহলে আমার কি হবে, তাহলে আমার ইন্টারেস্ট বহুত প্রচুর ইনকাম হবে। অর্থাৎ তাহলে সেভিং করতে গেলে কি করতে হবে, তোর যেই জিনিসটা ভোগ ব্যয় করছিলি, কনজিউম করছিলি, সেইটাকে ভোগ ব্যয়টা কি করবি এখন একটু কমিয়ে দিবি। তাই তো লিখেছি এখানে। সুদের হার বাড়লে জনগণ সঞ্চয় থেকে, মানে সেভিং থেকে, সেভিং করে, আজকে ধর মার্কেটে ধর রেট অফ ইন্টারেস্ট ধর এখন 3%, এখন 4% করে দেয়। তাহলে অনেকে কি ভাববে যে না, এখন তো ব্যাংকে টাকা রাখলে তো বেশি ইন্টারেস্ট দিচ্ছে, আমি একটু ব্যাংকে বেশি করে টাকা জমা। তাহলে বেশি টাকা জমা করতে গেলে কি করতে হবে, তোর খরচাটা কমাতে হবে, তাহলে তো তোর ইন্টারেস্ট বেশি করতে পারবে। তার মানে খরচা যদি কমাতে চাস, আগে তুই যে লেভেলে কনজাম্পশন করছিস, যে জিনিসগুলো ইউজ করছিস, এই ইউজগুলোকে কি করতে হবে, এখন কমাতে হবে। বন্ধ করতে হবে, বন্ধ করলে তো চলবি না, কমাতে হবে। অপরদিকে সুদের হার যদি কমে যায়, সুদের হার যদি কমে যায়, না না সুদের রেট তো ইন্টারেস্ট কম দিচ্ছে, দরকার নেই, আমি এত বেশি সেভিং করবো না, 3 থেকে 2% আমি এত বেশি সেভিং করবো না, এরকম অনেকের মধ্যে চিন্তা ভাবনা করো। ঠিক আছে, তাহলে এটা একটা সুদের হার পয়েন্ট। বোঝায় সুদের হারটা কি কাজ করে আমাদের, এই কাজ করে সুদের হার। তাহলে সুদের হার যদি কমে যায় তাহলে সঞ্চয়ের পরিমাণ কমবে, সুদের হার কমলে সঞ্চয়ের পরিমাণ কমবে, আর সুদের হার ফলে ভোগ ব্যয় বাড়ে। তাহলে এখানে যদি আমি সুন্দর করে ছোট্ট করে করি, রেট অফ ইন্টারেস্ট বাড়লে কি করবো, রেট অফ ইন্টারেস্ট বাড়লে আমি কি করবো, সেভিং বাড়াবো, হ্যাঁ কি না। রেট অফ ইন্টারেস্ট বাড়লে সেভিং বাড়বে, আর সেভিং বাড়লে কি হবে, কনজাম্পশন কমবে। এটাই তো লেখা দিতেই বেরোলো আর কি। আর একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কমলে সেভিং কমবে, আর সেভিং কমে মানে তখন কনজাম্পশনটা বাড়বে। অর্থাৎ সুদের হাত থেকে এটাই বলতে চাচ্ছি। সেকেন্ড পয়েন্ট, দ্রব্য বিক্রির প্রচেষ্টা। বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট ও অন্যান্য প্রচার কাজ ভোগ প্রবণতা প্রভাবিত করে। ঠিক আছে, তো অন্যান্য সমস্ত কিছু স্থির অবস্থায় বিজ্ঞাপন ব্যয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। ঠিক আছে, আর বিজ্ঞাপন ব্যয় কমলে ভোগ ব্যয় কমে। এই ব্যাপারটা কি বলেছে, আজকে ধর যা এই ধর অনেক জিনিস তো টিভিতে বা বিভিন্ন জায়গায় অ্যাড দেখেও তো আমাদের ওই জিনিসটা কেনার প্রতি একটা আগ্রহ বাড়ে, তাই তো। তাহলে অ্যাড যদি বাড়ে তাহলে তোর কি হবে, ভোগ ব্যয় বাড়বে কি বাড়বে না, অ্যাড বাড়লে।
সবাই কিনবে না, কিন্তু কিছু লোক তো কিনবে। তাই এখানে বলছে বিজ্ঞাপন ও প্রচার কাজে ভোগ প্রবণতা প্রভাবিত করে। যেমন অন্যান্য সমস্ত বিষয় স্থির অবস্থায় বিজ্ঞাপন ব্যয়, এটাকে শর্টে লিখি এডিভি, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের খরচা যদি তুই বাড়িয়ে দিস তাহলে তোর কি হবে, কনজাম্পশন বাড়বে। আর অ্যাডভার্টাইজমেন্ট খরচা যদি কমিয়ে দিস, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট খরচা যদি তুই কমিয়ে দিস তাহলে কনজাম্পশন কমে। ব্যাপারটা বুঝতে পারলি তো? বুঝতে পারছিস? আজকে ধর আমি নর্মালি ব্যাপার ধর, কোনো একটা প্রোডাক্টের যদি যত অ্যাড বাড়বে তাহলে লোকে ওই প্রোডাক্টটা কিনবে, লোক তো ওই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, তখনই কিনবে। আর লোক যদি প্রোডাক্ট সম্পর্কে না জানে, ধর আজকে ধর মার্কেটে নতুন একটা ফোন লঞ্চ হয়েছে, নতুন একটা ফোন লঞ্চ, তুই জানিসই না তো ওই ফোনটা লঞ্চ হয়েছে, তাহলে তোর ইচ্ছা থাকলেও তুই কিনতে পারবি না। তুই পরে জানলি নতুন একটা ফোন কেনা গেল, তারপর জানলি বাবা এই ফোনটা কিনলে ভালো। তবে সম্পদের পরিমাণ, জনসাধারণের হাতে জনসাধারণের হাতে সম্পদের পরিমাণ যত বাড়বে, ব্যাপারটা বোঝ, জনবল। আচ্ছা আমরা তো পাবলিক, আমাদের হাতে সম্পদ, সম্পদ বলতে কি বোঝায়, জমি, বাড়ি, গাড়ি, বুঝতে পারলি? এগুলো যত বাড়বে, ঠিক আছে, ভোগ ব্যয় তত বেশি হবে। আজকে তোর হাতে যদি বাড়ি, জমি, গাড়ি এগুলো যদি বাড়ে, তাহলে এইগুলো কি ভোগ ব্যয় বাড়বে, কনজাম্পশন করতে পারবি তো বেশি করে। অপরদিকে সম্পদে, তাহলে কি বললাম, সম্পদের পরিমাণ বাড়লে ভোগ ব্যয় বাড়বে। সম্পদের পরিমাণ বাড়ার ফলে তাহলে কি হয়, তুই এখান থেকে অ্যানালাইসিস করে বোঝাতে হবে যে কি ব্যাপারটা। আমি কি বললাম, সম্পদ বাড়লে ভোগ ব্যয় বাড়বে। সম্পদ বাড়লে কি করে ভোগ ব্যয় বাড়বে? সম্পদ বলতে কি, জমি, বাড়ি, গাড়ি এগুলো যদি বাড়ে, তাহলে বলছে সম্পদের পরিমাণ বাড়ার ফলে একদিকে ব্যক্তির নিরাপত্তা বাড়ে, একদিকে ব্যক্তির সিকিউরিটি বাড়ে, অপরদিকে বর্তমান আয় থেকে ওই সমস্ত দ্রব্য কেনার জন্য সঞ্চয়ের প্রয়োজন কম থাকে বলে, ঠিক আছে, ভোগ ব্যয় বেশি হয়। তাহলে কি বলেছে, এই সম্পদ গুলো বেড়েই যাওয়ার ফলে, সম্পদের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কি বলে, ব্যক্তির নিরাপত্তাটা বেড়ে যায়, সিকিউরিটি বেড়ে যায়, ঠিক আছে। এই যে তোর তোর নিজের একটা বাড়ি, জমি হলো, তোর একটা সিকিউরিটি হয়ে গেল না, তোর একটা সিকিউরিটি হয়ে গেল যে তোর একটা তোর নিরাপত্তা জায়গা, মানে একটা কোনো কিছু সমস্যা হলে তোর বাড়ি গাড়ি তো আছে, মানে মাথার তলে তো ছাদ আছে, ঠিক আছে। সম্পদের পরিমাণ বাড়ার ফলে একদিকে যেমন ব্যক্তির নিরাপত্তা বাড়ে, অন্যদিকে বর্তমান আয় থেকে, ঠিক আছে, বর্তমানে যে ইনকাম সেই আয় থেকে ওই সমস্ত দ্রব্য কেনার জন্য, ঠিক আছে, সঞ্চয়ের পরিমাণ, সঞ্চয়ের প্রয়োজন কম বলে ভোগ ব্যয়টা বেশি হয়। সঞ্চয়ের পরিমাণ কম হয়ে যাচ্ছে, তোর সেভিংস কমিয়ে দিচ্ছিস। আর এটাই ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, মানে আমাদের যে পুরনো অর্থনীতিবিদ পিগু, এটাকে কি বলেছেন, পিগু নাম নিয়ে, এটা পিগু প্রভাব হয়েছে, পিগু এফেক্ট, ওর নাম নিয়ে এটা হচ্ছে পিগু এফেক্ট। এবার ভোগদ্রব্য কেনার জন্য ঋণের শর্ত, মানে আমি যে জিনিসগুলো কিনবো এইগুলো কেনার জন্য ঋণ নিচ্ছি, ঋণের শর্তটা কি বলছে, স্থায়ী ভোগ্যদ্রব্য, অন্যান্য ভোগ্যদ্রব্য অনেক সময় ঋণের মাধ্যমে কেনা যায়। মানে এমন কিছু ভোগ্যদ্রব্য আছে, যেমন মেশিন বল, ল্যান্ড বল, বাড়ি বল, অনেক কিছু তো আমরা ঋণ দিয়ে কিনি, কিনে লোন নিয়ে কিনি। বলছে স্থায়ী ভোগ্যদ্রব্য, অন্যান্য ভোগ্যদ্রব্য অনেক সময় ঋণের মাধ্যমে কেনা যায়। ভোগ্যদ্রব্য, ভোগ প্রবণতা ভোগ্যদ্রব্য কেনার জন্য ঋণের শর্তের ওপরও নির্ভর করে। দেশে যদি সহজ শর্তে, মানে খুব সহজ ভাবে ঋণ পাওয়া যায়, তাহলে ভোগ ব্যয় সাধারণত বেশি। আজকে তুই কোন একটা জিনিস কিনবি, ওই জিনিসটা কিনিস, তাহলে তো ভোগ ব্যয় বাড়ছে। তোর কিনতে গেলে তোর টাকা নেই, তাহলে তোর লোন নিতে হবে, তো লোন নিতে হবে। এবার লোন নেওয়ার জন্য যদি অনেক প্রসিডিওর থাকে, তাহলে তুই লোনটা পেয়ে যাবে, তাহলে তোর ভোগ ব্যয় তো হলো না। তাহলে লোনটা যদি খুব সহজ শর্তে হয়ে যায়, তাহলে তুই জিনিসের ভিতরে এখন দেখবি, এখন দোকানে গেলে ফোন কিনতে গেলে তুই ফোন এখন ইএমআই সিস্টেমে ফোন পেয়ে যাচ্ছিস, তাহলে খুব সহজ ভাবে তুই লোনটা পেয়ে যাচ্ছিস, তাহলে তোর ভোগ ব্যয়টাও হয়ে যাচ্ছে। তো এখানে বলেছে কি, কম সুদের হার, সহসতেই কম সুদের হারটা কম, ঋণ শোধের দীর্ঘ সময়, টাকাটা শোধ করার জন্য সময়, লম্বা সময় পেয়ে যাচ্ছিস, ঠিক আছে। এটা হচ্ছে ভোগ্যদ্রব্য কেনার জন্য ঋণের শর্ত। অর্থের প্রকৃত মূল্য, জনসাধারণ অর্থের আকারে মোট সম্পদের একটা অংশ হাতে রাখে, মানে জনগণ কি করে, মানে মোট সম্পদের একটা অংশ হাতে রাখে। জনসাধারণ যে পরিমাণ অর্থ হাতে রাখে তার প্রকৃত মূল্যের উপর ভোগ ব্যয় নির্ভর করে। অর্থের প্রকৃত মূল্য বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে যে পরিমাণ দ্রব্য ও সেবা কেনা যায়। জনসাধারণ হাতে যে পরিমাণ অর্থ থাকে তার প্রকৃত মূল্য বাড়লে অন্যান্য সমস্ত বিষয় স্থির অবস্থায় দেশের ভোগ ব্যয় বাড়ে। নর্মাল একটা কথা বলছে, অর্থের রিয়াল ভ্যালুটা বলতে, টাকার রিয়াল ভ্যালুটা। ফিসকাল পলিসি কি বলেছে, বলছে সরকারের রাজস্ব নীতি ভোগ প্রবণতা প্রভাবিত করে। সরকারের যে রাজস্ব নীতি আছে না, ফিসকাল পলিসিটা ভোগ প্রবণতা প্রভাবিত করে। কর ব্যবস্থা যদি গতিশীল হয়, গতিশীল মানে বলছে যদি ধনীদের ওপর বেশি হারে কর আরোপ হয়, তাহলে দেশের ভোগ ব্যয় বৃদ্ধি পায়। জিনিসটা বুঝতে পারি, জিনিসটা ভোগ ব্যয়,
আজকে তোর কনজাম্পশন বাড়বে কি করে? কনজাম্পশন তোর খরচার মধ্যে বাড়াবে কি করে? সরকারের রাজস্ব নীতি এটাকে প্রভাবিত করে। সরকার রাজস্ব নীতি প্রভাবিত করে। এখানে বলতে কর ব্যবস্থা যদি গতিশীল হয়, ডাইনামিক হয়, মানে চেঞ্জ হবে, কর ব্যবস্থা চেঞ্জ হবে। ঠিক আছে তো? অর্থাৎ যদি ধনীদের ওপর বেশি হারে কর আরোপ করা হয়, তাহলে দেশে ভোগ ব্যয় বেশি বৃদ্ধি পায়। ধনীদের ওপর যদি বেশি হারে কর আমরা মানে যারা ধনী তাদের থেকে বেশি করে ট্যাক্স নাও, যারা ধনী মানে খুব বড় লোক, ঠিক আছে, তাহলে ওদের থেকে বেশি আর ট্যাক্স নেয়, আর গরিব মানুষদের থেকে ট্যাক্স একটু কম হয়ে যায়, তাহলে ওরা আরো জিনিস কিনতে পারবে। আজকে তুই যত টাকা ইনকাম করবি তার ম্যাক্সিমাম টাকা যদি তোর ট্যাক্সে চলে যায়। মানে কি হয়, অনেকে কি হয়, যেমন তার আগে একটা মানুষ যদি ধর 1 লাখ টাকা ইনকাম করলো, ঠিক আছে, এবার ধর সাপোজ ধর গভর্নমেন্টকে ধর ওদের 20,000 টাকা ট্যাক্স দিয়ে, সাপোজ 20,000 টাকা ট্যাক্স, তাহলে 20,000 টাকা গভর্নমেন্ট ট্যাক্স চলে গেল, তাহলে ট্যাক্স চলে গেল, তাহলে এই 20,000 টাকা যদি ট্যাক্স না দিয়ে তাহলে খরচা করতে হবে, মানে যারা বড় তাদের থেকে ট্যাক্সটা বেশি করে, তাহলে গরিব মানুষ তো খরচা করতে পারে। আয় বন্টন, দেশে আয় বন্টনের উপর ভোগ প্রবণতা নির্ভর করে। দেশে আয় বন্টন ভোগ প্রবণতা নির্ভর করে। দেশে আয় বন্টন যদি বৈষম্য থাকে, ঠিক আছে, তাহলে ভোগ ব্যয় কম হয়। অপরপক্ষে আয় বন্টনের সমতা থাকলে, ভোগ ব্যয় বেশি হয়। মানে আয়টা সবার মধ্যে সমানভাবে বন্টন করা যায়, ইনকামটা সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন করা উচিত। ঠিক আছে, আমাদের দেশে আয় বন্টনের বৈষম্য দেখা যায়। কেন বৈষম্য দেখা যায়? আয় বন্টনের বৈষম্যের জন্য ওই দুই চ্যাপ্টার পড়তে হলে ওখানে ছিল, আছে, যারা খুব বড় লোক তারা খুব বড় লোক হয়, আর যারা গরিব তারা খুব গরিব হয়, এই আয় বন্টনের বৈষম্যের জন্য। ঠিক আছে, এটা কি করে আয় বন্টনের বৈষম্য দূর করা যায়? বৈষম্য দূর করা যায় একটা কারণে, যারা ইনকাম করছে, প্রপার ইনকাম করছে, তাদের থেকে গভর্নমেন্টের ট্যাক্স নেওয়া উচিত। ট্যাক্স নেওয়া নেয়, নিয়ে যত নেয়, কিন্তু সবাই সঠিকভাবে ট্যাক্স দেয় না। তো ওদের থেকে যদি সঠিকভাবে ট্যাক্সটা নেওয়া হয়, তাহলে ভাব না, একটা লোক ধর যা ইনকাম করছে, তো একটা মানে সমস্ত মানুষ একটা সরকার লিমিট বেঁধে দিচ্ছে, এত টাকার ইনকাম করলে, এত টাকার বেশি ইনকাম করলে তোমার থেকে ট্যাক্স, ওই যত টাকা ট্যাক্স দেবে ওই ট্যাক্সের টাকাটা গরিবদের মধ্যে বিলি করে দেয়। এই যে তুই যে লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছি সবাই, কন্যাশ্রী টাকা, কোথাকার টাকা হচ্ছে এগুলো? ট্যাক্সের টাকা গরিবদের মধ্যে বিলি করা হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো সুযোগ সুবিধা ইয়েগুলো আছে, আয়টা প্রপার বন্টন করা উচিত। যদি বলছে দেশে আয় বন্টনের উপর ভোগ প্রবণতা নির্ভর করে। আকস্মিক লাভ ও ক্ষতি। আকস্মিক লাভ মানে ওই আকস্মিক মানে কি, আকস্মিক লাভ, তুই রাস্তা দিয়ে হাঁটছিস, হুট করে দেখলে 2,000 টাকা পড়ে আছে, এটা আকস্মিক লাভ, রোজ পাবি, আকস্মিক। আর তো বলি লটারি কাটলি, লটারি যদি মানুষ প্রতিদিন লটারি থেকে টাকা যেতে, হয়তো সারা লাইফে একবারও দেখতে পারে, আবার সে জিততে পারে। আকস্মিক লাভ বা ক্ষতি, আকস্মিক লাভ এবং ক্ষতি ভোগ প্রবণতাকে প্রভাবিত করে। যেমন শেয়ার বাজারে শেয়ারের দাম যখন বেশি হারে বাড়তে থাকে, তখন শেয়ার মালিকরা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটছে বলে মনে করে, করে ভোগ ব্যয় বাড়িয়ে দেয়। এটাও কিন্তু আকস্মিক, শেয়ার বাজারের দাম হুট করে বেড়ে গেল, ঠিক আছে, শেয়ার দাম যখন বেশি হারে বাড়তে থাকে, তখন শেয়ার মালিকরা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটছে বলে মনে করে, তারা তাদের ভোগ ব্যয় বাড়িয়ে দেয়, ফলে দেশে ভোগ প্রবণতা বাড়ে। অপরদিকে শেয়ার বাজারে শেয়ার দাম যখন বেশি হারে কমতে থাকে, তখন শেয়ার মালিকরা হবে ওদের ক্ষতির সম্মুখীন আছে, তখন ওরা কি করে, ওরা ভোগ ব্যয়টা কমিয়ে দেয়, ফলে দেশে ভোগ প্রবণতা কমে। লাস্ট পয়েন্ট কি বলছে? যৌথ মূলধনী কোম্পানির লভ্যাংশ বন্টন নীতি। বলছে ভোগ প্রবণতা যৌথ মূলধনী কোম্পানির লভ্যাংশ নীতির উপর নির্ভর করে। কোম্পানির যে ডিভিডেন্ড পলিসির উপর কিন্তু লভ্যাংশ বন্টন নীতির উপর নির্ভর করে। দেশের যৌথ মূলধনী কোম্পানিগুলো যদি লভ্যাংশের বেশিরভাগ অংশ অংশীদারদের মধ্যে বন্টন করে দেয়, তাহলে সেই জন্য ভোগ ব্যয় বেশি হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে, ধর আজকে ধর যৌথ মূলধনী কোম্পানি, টাটা কোম্পানি, রিলায়েন্স, এটা যৌথ মূলধনী কোম্পানি। এই কোম্পানিতে আজকে আমি ইনভেস্ট করলাম, ঠিক আছে, ইনভেস্ট করলাম, ইনভেস্ট করলে কোম্পানি লাভ করে, লাভের একটা ভাগ আমাদের দেবে, যারা ইনভেস্ট করবে ডিভিডেন্ড দেবে, লভ্যাংশ দেবে। এবার কোম্পানি লভ্যাংশ বেশি হয়ে যায়, তাহলে আমরা পাবলিকরা বেশি করে লভ্যাংশ পাবো, তাহলে আমাদের ইনকাম হলো, ইনকামের টাকাটা আমরা কি করতে পারবো? খরচা করতে পারবো। তাহলে এর উপরও ডিপেন্ড করে। তাহলে এই পয়েন্টগুলো তোকে জাস্ট একটু রিড করে নিতে হবে, মেনলি পয়েন্টগুলোকে ফোকাস করলেই হবে। এবার হচ্ছে সাবজেক্টিভ ফ্যাক্টর, মানে কি বলছে? সাবজেক্টিভ ফ্যাক্টরটা কি? ব্যক্তিগত বিষয় বা মনস্তাত্ত্বিক বিষয়, কি বলছে? বলছে ভোগ প্রবণতাকে প্রভাবিত করে এই ধরনের ব্যক্তিগত বিষয়গুলো কি কি? বলছে প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি। কি বললাম? প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি, মানে এগুলো কি এগুলো হচ্ছে আগের গুলো টাকা পয়সার কথা বললাম, এবার এটা টাকা পয়সা দিয়ে হবে, টাকা পয়সা হবে, এটা মানবিক, হিউম্যান ফ্যাক্টর, হিউম্যান। তাহলে বুঝলি প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি, এই প্রত্যাশা বা দৃষ্টিভঙ্গি টাকা পয়সা জড়িয়ে আছে। প্রত্যাশা মানে কি? এক্সপেকটেশন, ঠিক আছে। দৃষ্টিভঙ্গি তো ধারণা কি, বেরিয়ে আসছে এখান থেকে। ভিউ কি? বলছে প্রফেসর কেন্সের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় হলো ক্রেতাদের প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি।
ঠিক আছে। প্রফেসর কেলস কি বলছে, মানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কি, সর্বগুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় হলো ক্রেতাদের প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি। ক্রেতা যদি বিচার বুদ্ধি সম্পন্ন, বিচার বুদ্ধি সম্পন্ন মানে ইংলিশ বলে রেশনাল, মানে তুই একটা বিষয় না তুই ডিসিশন নিতে পারবি না, তোর তোর কি বলছে, তোর মন কি বলছে, বিচার বুদ্ধি আছে, যেমন কি করা উচিত কি করা উচিত না, কোনো কাজে বিচার বুদ্ধি না, আমার একটা ডিসিশন আছে, বুঝলি, বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এখন দেখা গেল তুই বিচারই করতে তোর বুদ্ধিই নেই এখানে কি করা উচিত, বুঝলি তো, বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, এখানে রেশনাল বলা হয়। ক্রেতা যদি বিচার বুদ্ধি সম্পন্ন হয়, কিংবা ক্রেতারা যদি আশা করে যে ভবিষ্যতে তার আর্থিক আয় বাড়বে, ফিউচারে তার ইনকাম বাড়বে, বা ফিউচারে দেশের দ্রব্যের দাম বাড়বে, তাহলে বক্তব্য বাড়াবে। জিনিসটা কতটা বুঝতে পারলি এটা খুব জরুরি, কতটা বুঝতে পারলি এটা খুব জরুরি। আজকে তুই যদি মনে করিস যে না তোর ফিউচারে তোর ইনকাম বাড়বে, ফিউচারে তোর ইনকাম বাড়বে, তাহলে তুই কি করতে পারবি, তুই যদি মনে করিস, তুই মনে করিস ফিউচারে ভবিষ্যতে তোর ইনকাম বাড়তে পারে, বা এমন হতে পারে, এমন মনে করতে পারি যে না তোর ফিউচারে এমন হতে পারে জিনিসের দাম বেড়ে যাবে, এটা তো বলতে পারে। ফিউচারে জিনিসের দাম তোর মনে হচ্ছে না এখন যুদ্ধ পরিস্থিতি চলছে, এই কয়েকদিনের মধ্যে জিনিসের দাম বেড়ে যাবে, তুই কি করবি এখন, না স্যার আমি জিনিসগুলো আগে কিনে রাখি, করবো কি করবো না, তাহলে কি হচ্ছে জিনিসগুলো আগে কিনে রাখি, তোর কি হবে, ভোগ ব্যয় বাড়বে, ব্যাপারটা বুঝতে পেরেছি, এটাই বলছি। বা যদি তোর মনে ফিউচারে তোর ইনকাম বাড়বে, তাহলে তো আমার তো ফিউচারে ইনকাম বাড়বে, বেশি করে অসুবিধা কথা, ইনকাম তো বাড়বে আমার। প্রদর্শন পাবো, প্রদর্শন পাবো মানে লোক দেখানো, লোক দেখানো, লোক দেখানো বুঝিস তো, এ ও একটা ফোন কিনেছে, হয়তো তোর দরকার নেই ওই ফোনটা, এখন ফোন আছে তো, তোর দরকার নেই, ও কিনেছে তাই ওকে দেখানোর জন্য আমাকে কিনতে হবে, এটাকে বলে প্রদর্শন, লোক দেখানো। দেখবি অনেক কিন্তু লোক দেখানো জিনিসও কেনে, মানে ও কিনেছে বলে আমাকে কিনতে হবে, বুঝলি, ও কিনেছে বলে আমাকে কিনতে হবে। আচ্ছা এটা এটা তো আমরা ডিমান্ড চ্যাপ্টারও পড়েছিলাম, এগুলো লোক দেখানো জিনিস, তো ও কিনেছে বলে তোকে কিনতে হবে, এর ফলে কি হবে, জিনিসপত্র লোকে কিনবে, এর ফলে কি হবে, ভোগ ব্যয় বাড়বে কি পারবে না। বলছে ভোগ প্রবণতা আবার প্রতিবেশীর ভোগ ব্যয়ের উপর নির্ভর করে। আমি দেখেছিলাম এই পাশের বাড়িতে ওই লোকটা একটা ফ্রিজ কিনেছে, গোদরেজের ফ্রিজ কিনেছে, আচ্ছা ও কিনলো আমি কিনবো না, আমিও গোদরেজ, ও কিনে যেদিন কিনে আসে পরের দিন আমার বাড়ি চলে আসে গোদরেজ ফ্রিজ চলে আসে, ব্যাপারটা বুঝলেন, লোক লোক দেখানো, লোক দেখানো এটা। আমি বলছি দেখ এরকম অনেকের ক্ষেত্রে হয়, ধর আজকে তার কথার কথা বলছি, নর্মাল কথা বলছি, ধর ধর কোনো একটা ফ্রেন্ড তার একটা ভালো ড্রেস কিনে আনলো, পরের দিন তুই ড্রেস কিনে আনলো, কোথা থেকে কিনেছিস, আচ্ছা তুইও সঙ্গে সঙ্গে পরের দিন ড্রেস কিনে নিয়ে চলে আসো, হয় অনেকের মধ্যে হয়, এটা না হয় নর্মালি হয়, এটা এটা হয়। আর এর ফলে কি হয়, জিনিসের মানে ভোগ ব্যয়টা বাড়ে। আর সমাজ যদি যদি হয়ে ওঠে মর্যাদা প্রতীক সমাজ, তাহলে সেই সমাজে প্রতিবেশীর সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। তো নর্মালি লাইনটা মনে মনে তুই সমাজে তুই স্ট্যাবলিশ করতে চাইলে, নিজের স্ট্যাটাস মেনটেন করতে চাইলে অনেকেই করে, ঠিক আছে। তো ভোগের এই অনুকরণকে অধ্যাপক, ঠিক আছে, একে প্রদর্শন প্রভাব বলেছেন, ঠিক আছে, প্রফেসর একে প্রদর্শন প্রভাব বলেছেন। দেশে প্রদর্শন প্রভাব শক্তিশালী হলে ভোগ ব্যয় বেশি হয়, দেশে যদি প্রদর্শন প্রভাব শক্তিশালী হয় তাহলে ভোগ ব্যয়, প্রদর্শন প্রভাব যত বেশি হবে, প্রদর্শন প্রভাব যত বেশি হবে তত বেশি হবে, বুঝতে পারলি তো? তোরা কি করিস কি করিস না, যে এখন তো স্টুডেন্ট, তুই বাড়িতে বলিস তো যে ও এটা কিনে চলতে কিনতে হবে, বলিস তো বেশ প্রদর্শন প্রভাবে ভোগ ব্যয় বাড়বে। বলছে বিভিন্ন ধরনের উদ্দেশ্য, প্রফেসর কেইন্স যে সমস্ত উদ্দেশ্যে জনগণ মানে জনগণ মানে আমরা পাবলিক সঞ্চয় করে এবং ভোগ ব্যয় কম করে, সেগুলো কি সতর্কতা, সতর্কতা প্রিকশন, ঠিক আছে। কি বলছে, জনগণ সঞ্চয় করে থাকে। আচ্ছা জনগণ কেন সঞ্চয় করে জানি, মানে আমরা কেন টাকা পয়সা জানি, ফিউচারে যদি কোনো দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য মানুষ, যেমন অনেকে তো মানুষ টাকা জমিয়ে রাখে, কেন টাকা জমিয়ে রাখে, ফিউচারে দুর্ঘটনার জন্য, ফিউচারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ফিউচারে কোনো আনসার্টেনটি আসতে পারে, এই জন্য টাকা জমিয়ে রাখে। ফিউচারে কেউ অসুস্থ হতে পারে, দুর্ঘটনার কথা বললাম, অসুস্থতার কথা বললাম, ঠিক আছে। তো বেকারত্ব ধর, এই যে ধর কেন টাকা জমিয়ে রাখি, তুই ভাব যখন দেশে যখন লকডাউন চলছিল, তাহলে টাকা জমানো ছিল বলে তুই টাকা খরচা করতে পেরেছিস, তাহলে বিভিন্ন কারণ আসতে পারে, বেকারত্ব, এই সমস্ত সমস্যার মোকাবিলা করার জন্য দেশে বেশিরভাগ জনগণ এই উদ্দেশ্যে যদি বেশি পরিমাণ সঞ্চয় করে, তাহলে এই উদ্দেশ্যে জনগণ বেশি করে সঞ্চয় করে, তাহলে ভোগ ব্যয়টা কি হবে এখানে, সঞ্চয়, তুই জানিস তুমি সঞ্চয় করবি, তুই যত বেশি সেভিং করবি তাহলে তোর খরচা বাড়বে না কমবে, বল দেখি, সেভিং করলে খরচা বাড়বে না কমবে? কমবে। খরচা কমবে, তুই যত সেভ করবি খরচা কমবে, তুই সেভিং করছিস মানে টাকাটাকে জমিয়ে রাখছিস, খরচা করছিস না, তুই খরচা কমবে। আচ্ছা, এটা হলো সতর্কতা, দূরদৃষ্টি, ফরসাইট, মানে বলছে জনসাধারণ সঞ্চয় করে থাকে, কেন মানুষ মানে পাবলিক কেন সঞ্চয় করে থাকে,
ঠিক আছে? নিজে বল, আজকে বল তোর বাবা মা তার সঞ্চয় করছে, কেন সঞ্চয় করছে? বলছে আমার মেয়ে বড় হচ্ছে, মেয়েকে বিয়ে দিতে হবে, তাই তো? আর কেন সঞ্চয় করে? আমার মেয়ে বড় হচ্ছে, এখন ধর এখন নর্মাল পড়াশোনা করছে, এরপরে ওকে একটা ভালো ডিগ্রি করাতে হবে, প্রফেশনাল ডিগ্রি করাতে হবে। তো অনেক বাড়িতে করে প্রফেশনাল ডিগ্রি করাতে হবে, তার জন্য আমি টাকাটা সরিয়ে রাখি, কারণ ছেলে মেয়ের পড়াতে কাজে লাগে। এটা করে, প্রতিটা বাড়িতেই করে, প্রতিটা বাড়িতেই করে যে একটা আধার সাপোজ বলছি ধর, যদি গ্রাজুয়েশন করলো, ছেলে বা মেয়ে আছে, আমি ওকে ভালো জায়গা থেকে এমবিএ করাবো। তো এমবিএ করাতে গেলে ভালো জায়গা, ছোটখাটো জায়গা না, ভালো জায়গা থেকে এমবিএ করাতে গেলে 20-30 লাখ টাকা লাগে। তা আমি এখন থেকে হয়তো আমি অত টাকা জমাতে পারবো না, সত্যি জমাতে পারবো না। কিছুতে জমাতে পারি, কিছু জমানোর চেষ্টা করবো। আচ্ছা, এইগুলো অনেক চিন্তা ভাবনা, অনেক দূরে ভাবা, এই ভাবনাটা অনেক দূর ভাবনা, ঠিক আছে? অনেক দূর ভেবে রাখলে তার টাকাটা জমায়। জনগণ সঞ্চয় করে থাকে ভবিষ্যতে ছেলে মেয়েদের শিক্ষা, বিবাহ, যেটা বললাম। এখন তোরা মেয়ে মানুষের বড় হচ্ছিস, তো এখন দিয়ে দেখবি বাবা আমার মনে একটা চিন্তা আছে, না মেয়ের জন্য মেয়ের বিয়ে হবে, এখনই টাকা জমায়। বা অনেক বাড়িতে দেখবি বাবা মা কি করে, যে একটা একটা করে সোনার গয়না বানাতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো তো প্রভৃতির জন্য ব্যয়ের উদ্দেশ্যে, ঠিক আছে? এই যেমন ধর অনেক মানুষ, আমি বলছি না, প্রতিটা মানুষ এটা করে। যেমন এখন সোনার দাম 1 লাখের কাছাকাছি চলে গেছে, একটা সময় তো 1 লাখ ছিল না। তো অনেকে মনের মধ্যে ধারণা ছিল যে না, সোনার দাম তো দিনকে দিন বাড়ছে, তুমি সোনাটা বানিয়ে রাখো, সোনার জিনিস বানিয়ে রেখে, তাহলে হুট করে যখন বেড়ে যাবে আরো তো বাড়বে দাম, বুঝতে পারলি তো? এই জন্য সোনার জিনিসটা আমার মনে আছে, আমি যখন ফার্স্ট যখন একটা ইয়ে বানিয়েছিলাম, একটা আংটি বানিয়েছিলাম, তখন, এখন যেটা তো 90-এর কাছাকাছি যাচ্ছে, তখন কত কম ছিল, 15-20 হাজার টাকা ছিল, বুঝতে পারলি তো? 15-20 হাজার টাকা ছিল। আমি যখন নেকলেস বানিয়েছিলাম নিজের জন্য, তো গলার যে চেন গুলো হয় না তোর, তো ওইগুলো বানিয়েছিলাম, তখন দাম ছিল 40,000 টাকা। তার মানে ব্যাপারটা বলতে হবে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তো অনেকে কি করে বাড়িতে চিন্তা ভাবনা গুলো করে, যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চলো বাড়িয়ে। এটা যদি বাড়িয়ে রাখে তাহলে কি হবে? ভোগ পায়, এখানে যদি ভোগ পাই বাড়বে, এটাই ভোগ পাই বাড়বে। কিন্তু মেয়ের বিয়ে দেবো, তার জন্য টাকা জমিয়ে রাখলাম, এখানে কিন্তু ভোগ পাই বাড়বে। ব্যাপারটা বুঝতে পারলি তো? তো দেশের বেশিরভাগ জনগণ এই উদ্দেশ্যে যদি বেশি পরিমাণ সঞ্চয় করে, তাহলে ভোগ ব্যয় কম হবে। এখানে কোন পয়েন্টটা বোঝে? টাকা যদি জমিয়ে রাখে, খরচা করার কথা বললাম। উন্নতি করার চেষ্টা, ইমপ্রুভমেন্ট। জনসাধারণ বর্তমান আয় থেকে সঞ্চয় করে থাকে, ঠিক আছে, ভবিষ্যতে বিনিয়োগের মাধ্যমে আয়ের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে। দেশের বেশিরভাগ জনগণ এই উদ্দেশ্যে যদি বেশি পরিমাণ সঞ্চয় করে থাকে, তাহলে ভোগ ব্যয় কম হয়। ব্যাপারটা কি বলেছে? হ্যাঁ, বলছি, আমি তোকে এই গল্পটা বলছি, উন্নতি করার চেষ্টা। আমার মনে হলো, ধর আমার মনে হলো যে না, আমি একটু টাকা আছে, বা আমি ইনকাম করছি, টাকাটা একটু জমিয়ে আলাদা করে রেখে দিই, সরিয়ে আমি টাকা বাসায়, এখন আমি খরচা করবো না, আমি এখন টাকাটা ইনভেস্ট করবো না, আমি যখন ওই জিনিসটার দাম কমবে না, তখন ইনভেস্ট করবো। এখানে কি লিখেছে? জনগণ বর্তমান আয় থেকে সঞ্চয় করে থাকে, ভবিষ্যতে বিনিয়োগের মাধ্যমে আয়ের পরিমাণ বাড়ানো, ফিউচারে বিনিয়োগ করবে, এখন না, কদিন পরে বিনিয়োগ করবে। এখন লকডাউন, সাপোজ এক্সাম্পল, লকডাউন চলছে, এখন সরকার সুদ কমিয়ে দিয়েছে, যখন একটু পরিস্থিতি ভালো হবে, সরকার হয়তো সুদ বাড়িয়ে, টাকাটা জমিয়ে রাখলাম, এখন তখন ইনভেস্ট করে দেবে। ব্যাপারটা বুঝতে পারলি তো? গল্পটা বুঝতে পেরেছিস কি বললাম? বা ধর এখন এখন মন্দা বাজার চলছে, এখন রিয়াল লাইফে এখন মন্দা বাজার চলছে, যুদ্ধ বৈশ্বিক চলছে, মন্দা বাজার। আমাদের যে শেয়ার বাজারে টাকা লাগানো আছে, বা ধর এসআইপি তে মিউচুয়াল ফান্ডে টাকা লাগানো আছে, তুলে নিলাম, টাকা তুলে নিয়েছি। এবার কয়েকদিন পরেই যখন ভালো মার্কেট হয়ে যাবে, তখন ওই টাকাটা করে ফেলে দেবে। শুনতে ঠিক আছে? তার মানে এটা, মানে এই ব্যাপার আছে। এসআইপি মার্কেটটা যেমন আছে, এসআইপি তো বুঝবি না, মিউচুয়াল ফান্ড আস্তে আস্তে আগামী দিনে জানতে পারবে, ঠিক আছে? মানে আমার মিউচুয়াল ফান্ডে মাঝে আমার 2 লাখ টাকা লাভ ছিল, ঠিক আছে? 15 দিনের মধ্যে দেখেছিলাম যে ওরা লাভটা 1 লাখে চলে এসেছে। তার মানে কি লাভটা কত কমে গেল? তাহলে ওই সময় উচিত কি ছিল? ওইগুলো মিউচুয়াল ফান্ড যতগুলো ছিল সব কটাকে বিক্রি করে দেবে, বিক্রি করে দিয়ে লাভের টাকাটা তখন চলে আসলো, 2 লাখ টাকা লাভ চলে আসলো। তারপর যখন একটু মার্কেট ভালো, 1 মাস 2 মাস 3 মাস পর বা 6 মাস পর মার্কেট ভালো হবে, তখন আবার ইনভেস্ট। তার মানে কি ওই 2 লাখ টাকা তোর কাছে চলে আসলো, ইউজ করতে পারলি 2 লাখ টাকা। বুঝতে পারলি ব্যাপারটা কি বলছি? তাই এইটা বলতে যে উন্নতি করার চেষ্টা করি, ভাবে তুই অ্যানালাইসিস করতে পারছিস। সামাজিক মর্যাদা অর্জন, জনসাধারণ সঞ্চয়ের মাধ্যমে বিপুল সম্পদ তৈরির আশা করে সামাজিক মর্যাদা অর্জন করার জন্য, মানে আমাদের মতন দেশে পাবলিক সঞ্চয়ের মাধ্যমে বিপুল সম্পদ তৈরির আশা করে সামাজিক মর্যাদা অর্জন করার জন্য। আজকে আজকে অনেক মানুষ আছে যে অনেক টাকা জমিয়ে রাখে, ঠিক আছে? যে একটা সময় পর কি করে, টাকাটা জমিয়ে কি করে, অনেকটা টাকা, ছোট টাকা না, বড় বড় টাকা আছে, জমিয়ে জমিয়ে, ঠিক আছে, একটা ভালো জায়গায় একটা
কি করবো, একটা বাড়ি করবো, ফ্ল্যাট করবো, এগুলো করে জামাই রাখবে, তাহলে কি হবে? এক্ষেত্রে কি বলে, সোশ্যাল স্ট্যাটাসটা বাড়ে, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা বাড়বে। দেশের বেশিরভাগ জনগণ যদি এই উদ্দেশ্যে বেশি করে সঞ্চয় করে দেয়, তাহলে ভোগ ব্যয় কমে যাবে। আজকে ধর অনেক মানুষ দেখে, অনেক মানুষ অনেক না, ঠিক আছে আমি একটু খাওয়া দাওয়া, অনেকে দেখেন না আমি খরচাটা খাবো, আমি এখন ভাড়া বাড়িতে থাকি, একটা নিজের ঘর লাগে, একটা ফ্ল্যাট কিনতে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনি, আমি ম্যাক্সিমাম টাকা জমাই দেবো, বাকি টাকাটা লোন করবো, ঠিক আছে? তাহলে এখন খরচাটা কমা, তাহলে কি করে যে এটা বলতে চাইছি। আর কৃপণতা মানে বলে না, কিপ্টে কিছু পদবি আছে, কিছু পদবি বলা হয়, বুঝলে, কিছু পদবি আছে। তো কিপ্টে, এরা কি হয় কিপ্টে, যেমন দেখবি অনেক বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বেরোবি, বলবে ওর ওর খেতে ইচ্ছা করছে, ওর বন্ধু বান্ধব খেতে ইচ্ছা করছে, ও বলছে না আমি খাবো না, আমি না খেয়ে এসছি পেট, আমি পেট ভরে খাবো, মানে অনেক বার্থডে দেখিয়ে খরচা কর, সবার বার্থডেতে খেলো, খরচা কর, না রে বার্থডেতে, ব্যাপারটা বা বার্থডেতে সামনে হলেই যোগাযোগ রাখ, মানে কি কোনটা গরিব, মানে গরিব না, মানে কিপ্টে টাইপের। তো বলছে কি এখানে, বলছে কিছু ব্যক্তি সঞ্চয়ের পরিমাণ বাড়ায় শুধুমাত্র কৃপণতার জন্য, ঠিক আছে, সঞ্চয়ের পরিমাণ বেড়ে যাবে কৃপণতার জন্য। দেশে যদি এই ধরনের কৃপণ ব্যক্তির সংখ্যা বেশি হয়, তাহলে ভোগ ব্যয় কমে যাবে। কিপ্টে মানে ওর খরচা করার ইচ্ছাই নেই, মানে এরকম অনেক মানুষ খরচা করতে চাই না, একদম একদম খরচা করতে চাই না, যতটা কম করা যায় খরচা করো, মানে খরচা একদমই করতে চাই না। ধর অনেক কাজে রাস্তা দিয়ে খাবার, না রাস্তার খাবার খাবো না, ঘরে খাবার তৈরি করে খাবো, রাস্তার খাবার খাবো না। তারা বলছে কি, জনসাধারণের নিরাপত্তা বোধ, দেশে যদি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়, তাহলে জনসাধারণ ভবিষ্যতের কথা চিন্তা না করে ভোগ ব্যয় বেশি করে। হ্যাঁ, দেশের যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে না, তাহলে অনেকে ভাবে না ঠিক আছে অত সঞ্চয় করে লাভ নেই, নিরাপত্তা তো আছেই, আমি খরচা করবো। তারা বলেছে কি, অর্থাৎ দেশের জনগণ যদি নিরাপত্তার বোধ উন্নত হলে ভোগ ব্যয় বেশি হয়। তো তাহলে পয়েন্ট গুলোর মধ্যে সব কটা পয়েন্ট আমি অ্যানালাইসিস করে দিলাম। আচ্ছা, এটা একটু পড়ে নে, এটা একটু কোশ্চেনটা পড়ে নে, কি বলছে, দরিদ্র ও ধনী ব্যক্তিদের প্রান্তিক ভোগ্যমূল্য, আমি প্রথম দিন বলেছিলাম গরিব মানুষ আর বড় লোক, প্রান্তিক ভোগ্যমূল্যতা, ঠিক আছে, প্রান্তিক ভোগ্যমূল্যতা কাদের বেশি হয় জানিস, বলতে পারবি, ধনী না গরিবদের, দরিদ্র মানে গরিবদের, গরিবরা কি করে, ও 100 টাকা কামালে 100 টাকা খরচা করে, আর ধনীদের ক্ষেত্রে কি হয়, ওরা দেখ, গরিব মানুষরা ধর কামাবে কম, ওরা তো 10,000 টাকা কামাবে, 10,000 টাকায় খরচা করতে হবে, কারণ 10,000 টাকা একটা ফ্যামিলি, তাদেরকে 10,000 টাকা লাগবে, মোটামুটি লাগবে। কিন্তু একটা বড় লোক, ওর কামাচ্ছে তার মাসে 1 লাখ টাকা, তো 1 লাখ টাকার মধ্যে 70,000 টাকা খরচা করে 30,000 টাকা জমাতে পারে। মানে কাদের বাড়তি কখনো বেশি, যদি এমসি কোথায় কাদের বেশি হয় বল, দরিদ্রদের বেশি হয়, ধনীদের কম। এখানে বলেছেন জাতীয় আয়ের পরিবর্তন ও মোট ভোগ ব্যয়ের পরিবর্তন অনুপাতকে আমরা বলি প্রান্তিক ভোগ, মানে তাদের বলার জন্য এমপিসি কাকে বলে, কি গিয়েছিলাম এমপিসি কি বলেছিলাম বল, ধর ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, এমপি সি বলেছি, এস কত দিয়ে আসছে, এমপি এস বললে এস হয়, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, এটাই বলে প্রান্তিক ভোগ্যতা। বাস্তবে দেখা যায় দরিদ্র ব্যক্তিদের প্রান্তিক ভোগ্যতা ধনী ব্যক্তির তুলনায় বেশি, যেটা আমি বললাম। কেন, কারণটা বলি, কারণটা তো বললাম, কারণ ধনী ব্যক্তিদের হাতে ভোগ ব্যয়ের জন্য যথেষ্ট পরিমাণ আয় বর্তমান থাকেই, ফলে ধনী ব্যক্তির আয়ের পরিমাণ বাড়ার ফলে, ঠিক আছে, আয়ের পরিমাণ বাড়ার ফলে ভোগের জন্য ব্যয় সামান্য বাড়ে, মানে ধনী ব্যক্তিদের ইনকাম যদি বেড়ে যায় না, তো খরচা খুব বাড়ে না, সামান্যই বাড়ে, কারণ এই ব্যক্তিদের হাতে আগে থেকে ভোগ ব্যয়ের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে, কিন্তু দরিদ্র ব্যক্তিদের হাতে ভোগ ব্যয়ের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ থাকে না, ঠিক আছে, ফলে অনেক মানুষ আছে তার মানে নর্মাল ভাবে সংসার চালায়, তো ওরা কত ধার বাকি করে সংসার চালায়, ঠিক আছে, তো তাহলে যদি একটু ইনকামটা বাড়ে, তো আর ধার বাকিটা একটু কমানোর চেষ্টা করে। দরিদ্র ব্যক্তিদের হাতে ভোগ ব্যয়ের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ থাকে না, ফলে দরিদ্র ব্যক্তির আয়ের পরিমাণ বাড়ার ফলে ভোগের জন্য ব্যয় যথেষ্ট পরিমাণ বেড়ে যায় থাকে, কারণ এই ব্যক্তির হাতে হাতে থেকে যথেষ্ট পরিমাণ অর্থ থাকে না, এই জন্য দরিদ্র ব্যক্তিদের প্রান্তিক ভোগ্যতা ধনী ব্যক্তির তুলনায় বেশি হয়। তোর পরীক্ষায় কেমন দিতে পারবে, কাদের হাতে প্রান্তিক ভোগ্যতা বেশি, ধনী না গরিবদের হাতে প্রান্তিক ভোগ্যতা বেশি হয়। এবার বলেছে কি, সঞ্চয় প্রবণতা নির্ধারণকারী বিষয়, সঞ্চয় প্রবণতা কোন কোন বিষয়ের উপর নির্ধারণ করে, যেটা ভোগ প্রবণতা বললাম, সঞ্চয় প্রবণতা ওই একই কথা বলবো, দুটো পয়েন্ট, একটা অবজেক্টিভ ফ্যাক্টর আর একটা সাবজেক্টিভ ফ্যাক্টর। অবজেক্টিভ ফ্যাক্টর মানে টাকা পয়সা রিলেটেড, আর সাবজেক্টিভ যেটা টাকা হবে, মনস্তাত্ত্বিক বিষয়।
তো এখানে কি বলেছে অবজেক্টিভ ফ্যাক্টর গুলো কি কি পয়েন্ট দেখ, ওই একই পয়েন্ট, মোটামুটি একই পয়েন্ট আসছে, ওটাকে জাস্ট অন্যরকম ভাবে অ্যানালাইজ। প্রথম পয়েন্ট কি ছিল? সুদের হার। সঞ্চয় প্রবণতা সুদের হারের উপর নির্ভর করে। তাহলে সুদের হার যদি বেড়ে যায়, তাহলে সুদের হার বেড়ে গেলে জনগণ সঞ্চয় থেকে বেশি সুদ, মানে তুই বল, নিজেই ভাব সুদের হার যদি রেট অফ ইন্টারেস্ট যদি বাড়িয়ে দেয়, ব্যাংক রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেয়, তুই সেভিং বেশি করবি না কম? বেশি করে। বেশি করবি। আর সেভিং যদি বেশি করি তাহলে খরচা কি করবি? কমাবি। বলে সুদের হার বাড়লে জনগণ সঞ্চয় থেকে বেশি সুদ অর্জনে আশায় স্থায়ী ভোগ্যতম না দিলে সঞ্চয় পরিমাণ বাড়ে। অপরদিকে সুদের হার কমলে ওখানে কি বলছেন, বারবার ভোগ ব্যয় বাড়বে, ভোগ ব্যয় কমবে, আর এখানে কি বলবো? সঞ্চয় বাড়বে, সঞ্চয়। ব্যাস, এই একই অ্যান্সার। সুদের হার কমলে সঞ্চয়ের হার কমিয়ে দেবে। দ্রব্য বিক্রির প্রচেষ্টা। আচ্ছা, এখানে সেভিং কি কাজ করে? বলছে বিজ্ঞাপন ও অন্যান্য প্রচার কাজ বাড়লে ভোগ ব্যয় সাধারণত বেড়ে যায়। আর ভোগ ব্যয় বেড়ে যায় মানে সঞ্চয় কি হয়? অ্যাড যত দেবে তো ভোগ ব্যয় বাড়বে, ভোগ ব্যয় বাড়লে সঞ্চয় কি হবে? কমবে, সঞ্চয় কমবে। বিজ্ঞাপন ও অন্যান্য প্রচার কাজ না চালালে ভোগ ব্যয় কম হবে, সঞ্চয় বাড়বে। তাহলে লেখাগুলো দেখতে পাচ্ছি, সম্পদের পরিমাণ, জনগণের হাতে সম্পদের পরিমাণ যত বাড়বে, জনগণের হাতে সম্পদের পরিমাণ বাড়লে তার থেকে যেমন নিরাপত্তা বাড়ে, তেমনি অন্যদিকে বর্তমান আয় থেকে ওই সমস্ত দ্রব্য কেনার প্রয়োজন হয় না। ঠিক আছে, ফলে সঞ্চয়ের পরিমাণ কমে যাবে, ভোগ্যদ্রব্য কেনার জন্য ঋণের শর্ত। সঞ্চয় প্রবণ দেশে ভোগ্যদ্রব্য কেনার ঋণের শর্ত উপর নির্ভর করে। কি বলেছে ব্যাপারটা? দেশে যদি সহজ শর্তে লোন পাওয়া যায় তাহলে ভোগ ব্যয় বেশি হয়, ফলে সঞ্চয় কমে যায়। একই কথা, মানে একই পয়েন্টও এক, শুধু লেখাটাকে এখানে বলবে সঞ্চয় বাড়ছে না। ওই একই আগে কথাই লেখ, ভোগ প্রবণতা বাড়বে, ভোগ ব্যয় বাড়বে, আর ভোগ ব্যয় বাড়বে মানে সঞ্চয় কমবে, ভোগ ব্যয় কমবে মানে সঞ্চয় হবে। একই লেখা। বলছে অর্থের প্রকৃত মূল্য বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে যে পরিমাণ দ্রব্য ও সেবা কেনা যায়। ঠিক আছে, জনগণের হাতে যে পরিমাণ অর্থ থাকে তার প্রকৃত, ওই একই কথা বলেছে, জাস্ট একই কথা এডিট করে নিবি। অর্থের প্রকৃত মূল্য। রাজস্ব নীতি, সরকারের ট্যাক্স স্ট্রাকচার। ঠিক আছে, তো সরকার রাজস্ব নীতি সঠিকভাবে প্রভাবিত করে। যেমন কর ব্যবস্থা যদি করতে হয়, ধনী ব্যক্তিদের যদি ওপর যদি বেশি হারে কর আরোপ করা হয় তাহলে দেশের সঞ্চয়ের পরিমাণ, ধনী ব্যক্তির উপর যদি বেশি করে কর আরোপ করা হয়, ঠিক আছে, তাহলে যত বেশি ওদের উপর কর আরোপ করা হবে তাহলে দেশে সঞ্চয়ের পরিমাণ কমবে। ওদের কর আরোপ করা হলে, বেশি কর আরোপ করলে কি হবে? আজকে যদি সরকার যদি ট্যাক্স বেশি চার্জ করে তাহলে কি করবো? তাহলে ওদের কি জিনিসপত্র কেনার পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, এবার বলছে কি আয় বন্টন। বলছে দেশে আয় বন্টনের উপর সঞ্চয় ব্যবস্থা নির্ভর করে। দেশে আয় বন্টন যদি বৈষম্য থাকে, যদি আগেরটা বলছে যদি বৈষম্য না থাকে, আর এখানে বলছে দেশে আয় বন্টনের বৈষম্য থাকে তাহলে সঞ্চয় বেশি হয়। আয় বন্টনের বৈষম্য বেশি, আয় বন্টনের বৈষম্য থাকলে সঞ্চয় বেশি হয়। অপরপক্ষে আয় বন্টনের সমতা থাকলে সঞ্চয় কম। আকস্মিক লাভ বা ক্ষতি। আকস্মিক লাভ বা ক্ষতি সঞ্চয় প্রবণতাকে প্রভাবিত করে। যেমন শেয়ার বাজারে শেয়ারের দাম যখন বেশি হারে কমতে থাকে তখন শেয়ার মার্কেট আর্থিক ক্ষতির আশঙ্কা করে, ফলে ভোগ ব্যয় কমিয়ে দেয়, ফলে সঞ্চয় পরিমাণ বেড়ে যায়। এবার মনস্তাত্ত্বিক বিষয়গুলো দেখে নিই। প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি, এটা পড়ার দরকার নেই, এই যা পড়লাম ওটা একবার এডিট করে নেবে, হয়ে যাবে। তার মর্যাদা, স্ট্যাটাস তো বাড়বে, স্ট্যাটাস। তারপর আর কি অন্যান্য বিভিন্ন ধরনের উদ্দেশ্য কি, সতর্কতা, দূরদৃষ্টি, উন্নতি করার চেষ্টা। ঠিক আছে, কৃপণতা, বুঝতে পারি তো, সামাজিক মর্যাদা অর্জন, জাস্ট একবার এডিটিং করে নিবি, হয়ে যাবে। আর হচ্ছে জনসাধারণের নিরাপত্তা। এই কোশ্চেনটা পড়ে নিবি, এগুলো এটা তো ব্যাপার কিছু নেই, জাস্ট নর্মাল কোশ্চেন, একবার দেখে নিবি। বলছে কি যখন এমপিসি, ভালো করে শুনবি, যখন এমপিসি 3/4, কোশ্চেন বলেছে কি যখন এমপিসি 3/4, বলছে এমপিসি যদি 3/4 হয় আর স্বয়ংভূত ভোগ ব্যয়, এই স্বয়ংভূত ভোগ ব্যয়কে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে এটাকে বলা হয়, এখানে লিখছি এটাকে ইংরেজিতে বলছে, এটাকে ইংরেজিতে বলা হয় অটোনোমাস কনজাম্পশন। অটোনোমাস কনজাম্পশন কাকে বলে? আয় শূন্য অবস্থায়, কি বলেছিলাম, আয় যখন শূন্য তো মানুষ তখন কিছু না কিছু ভোগ করে, তাকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন, স্বয়ংভূত ভোগ ব্যয় 200। আর আয় বলেছে 2000, আয় বলে দিয়েছে 2000,
তাহলে বলছে ভোগ ব্যয় কত, ভোগ ব্যয় মানে ভোগ ব্যয়কে কি বলা হয় ইংলিশে কনজাম্পশন। ভালো করে বুঝবি, অঙ্ক পরীক্ষা দেবে কনজাম্পশন, তোকে বের করতে বলছে কনজাম্পশন। কনজাম্পশনকে আমরা কি বলি, সি দ্বারা ডিনোট করি, কনজাম্পশন কি বলি সি। আর অটোনোমাস কনজাম্পশনকে আমরা কি বলেছিলাম, সির মাথায় দাগ দিয়েছিলাম মনে পড়ে, সির মাথায় দাগ, বা এটাকে কেউ কেউ এও বলতো, ছোট হাতের এও বলতো, ছোট হাতের এও বলতে পারে, ঠিক আছে তো। এটা হচ্ছে 200, এটা বের করতে বলেছে। আর আই, আই মানে কি ইনকাম, ওয়াই, ওয়াই, আই মানে ওয়াই, ওয়াই বলেছে 2000। আর এমপিসি, এমপিসি, এমপিসি কে আমরা মনে পড়ে কি দ্বারা ডিনোট করেছিলাম, এগুলো বলেছিলাম আমরা পড়ে আসতে। এমপিসি কে আমরা বি দ্বারা ডিনোট করি, বি। এটা কত 3 4 বলেছে। বলছে বলো ভোগ ব্যয় কত। এই ভোগ ব্যয় পড়ার আগে একটা জিনিস পড়ে রাখবি, আমরা কনজাম্পশন ফাংশন পড়েছিলাম না, কনজাম্পশন ফাংশন মনে পড়ে তো, কনজাম্পশন ফাংশন একটা ইকুয়েশন আছে, কোথায় লিখবো, এখানে লিখবো অনেকে আলাদা লিখবো, আলাদা লিখবো, আলাদা লিখছে। কনজাম্পশন ফাংশন একটা ইকুয়েশন লিখে রাখো তারপর, কনজাম্পশন ফাংশনের একটা ইকুয়েশন আছে। আমরা কনজাম্পশন ফাংশনের একটা ইকুয়েশন আছে, ঠিক আছে তো। কনজাম্পশন ফাংশনের ইকুয়েশনটা কি, আমরা কি পড়েছিলাম, সি ইকুয়াল টু সি অফ ওয়াই বলেছিলাম না, এটা লিখেছিলাম সি ইকুয়াল টু সি অফ ওয়াই। এটাকে ইকুয়েশনের আকারে সাজালে কেমন হয়, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটা মনে রাখতে হবে। সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, কি লিখলাম বল, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, সি ইকুয়াল টু বল এ প্লাস বি ওয়াই, লিখিস তো। কনজাম্পশন ফাংশনের ইকুয়েশনটা কি, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, লিখেছিস সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটা কনজাম্পশন ফাংশনের ইকুয়েশন হয়ে গেল। এবার দেখ অঙ্কটা করছিলাম কি, তাহলে আমাকে কি করতে বলেছে, বের করতে হবে ভোগ ব্যয়, ভোগ ব্যয় মানে সি বের করো, সি ইকুয়াল টু কি লিখবো এ প্লাস বি ওয়াই, হ্যাঁ কি না। এর মান কত বলেছে, এর মান, এর মান কত বলেছে বল স্যার, এ তো 200 বলেছে, এ তো 200 বলেছে, এখানে লিখলাম 200। আর বি কত বলেছে, বি 3/4 বলেছে, ওয়াই কত 2000, 4 কে 2000 দিয়ে কাটলে কত হচ্ছে 5, তাহলে 200 3 5 15, 15 কত হলো অ্যান্সার, শেষ। বুঝলে সাদিকা, তাদিকা, তাদিকা পড়া হয়ে যাও, কিচ্ছু নেই এগুলো, হ্যাঁ সাধারণ এখন লিখো। দেখো এখন বা পরে, যদি এখন টুকলে টুকি বা পিডিএফটা নিয়ে নিলে বাড়িতে খাতায় টুকলে টুকবি, এটাও করতে পারিস, যা খুশি কোশ্চেনটা টুকে টুকে করলে সুবিধা হবে, বুঝতে পারবি। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, সুন্দর বলছি, যখন ভোগ অপেক্ষক, ইংলিশ টার্ম গুলো বুঝি, ভোগ অপেক্ষক মানে কনজাম্পশন ফাংশন, আগে লেখা আছে ভোগ অপেক্ষক মানে কনজাম্পশন ফাংশন। ফর্মুলা কি বলেছে দেখ, সি ইকুয়াল টু এটা প্লাস এটা, দেখিস সি ইকুয়াল টু বলে দিয়েছে, ওরা তোকে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। ভারসাম্য জাতীয় আয় 12,000, ভারসাম্য জাতীয় আয় মানে এখানে লিখছি ওয়াই, ওয়াই বলে দিয়েছে 12,000, ঠিক আছে। তোকে বলছে ভোগ ব্যয় কত, মানে সি বের করতে হবে, সি বের করতে হবে, কি বের করতে হবে, সি, সি বের করতে হবে, পারবি না করতে, না করার কি, সি ইকুয়াল টু 100 প্লাস 0.5 ওয়াই তো বলে দিয়েছি, তো পারবো না করতে, 100 প্লাস 0.5 আর ওয়াই এর মান কত বল 12,000, তাহলে কত হলো 12,000 ইন্টু 0.5 করলে কত হয় 6,000, 6,000 সঙ্গে 100 গুণ করলে যোগ করলে 6,100 শেষ। বুঝিস নি অঙ্কটা, সিম্পল অঙ্ক। নেক্সট বোঝা গেল অঙ্কটা, বুঝেছিস সেটা। আচ্ছা বল দেখি একটা একটা কথা এখানে এটা হয়ে গেল তো, তোকে তো এরকম ইকুয়েশন দিল, বললো বলো দেখি এখানে 100 বলতে তুমি কি বোঝো, 100 বলতে কি, 100টা কি, এই 100টা হচ্ছে এ, কি বললাম 100টা এ, এ মানে অটোনোমাস বলে, আর এই 0.5টা কি বি। তাহলে এরকম ভাবে ইকুয়েশন দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটা বরাবর। যখন স্বয়ংভূত ভোগ ব্যয় মানে কি স্যার, এটাকে তো বলে অটোনোমাস কনজাম্পশন, মানে এ। প্রান্তিক ভোগ এটাকে কি বলে এমপিসি, মানে এটা হচ্ছে বি। আর ভোগ ব্যয় মানে কি স্যার, এটা সি। বুঝে গেল, তো কি বের করতে বলছে, ভারসাম্য জাতীয় আয় মানে ওয়াই, পারবো। কি লিখো ফর্মুলা বল, ফর্মুলা কি ছিল আমাদের বল, ফর্মুলা কি ছিল আমাদের, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, হ্যাঁ কি না। সি কত বলছে বল, এখানে লিখে দিলাম তো, সি কত 4,600, এ কত 100, বি কত, বি হচ্ছে 3/4,
আর ওয়াই ওয়াইটাই বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? এবার ছোটবেলায় ম্যাথ করতাম, ডান দিকে 100 যে বাদিকে নিয়ে আসলে কত হবে? -100 হবে। 4000 থেকে 100 বাদ দিলে কত হয়? 4500। আর এটা হচ্ছে 3 এর 4 ওয়াই। তাহলে এখানে কি লিখবো? ওয়াই ইকুয়াল টু 4500 ইন্টু 4/3 শেষ। 4500 ইন্টু 4/3 তাহলে কত? 13000 ইন্টু 4 6 হয়। তাহলে ভার্সন দিয়ে 6 হয়। বুঝেছি অঙ্কটা কিভাবে করতে হচ্ছে নাকি? অঙ্কগুলো তোকে কোশ্চেন গুলো লিখে জাস্ট তুই দেখ ভালো করে, যে বাংলাগুলো মানে বলতে বাংলাগুলোকে ইংলিশটা বলতে বলে হয়ে গেল। আমি করে দিচ্ছি তো আসলে, আমি তো পাশে করে দিচ্ছি। এইগুলো যখন অঙ্ক করবে তুই বারবার তো বাংলা নাম লিখতে পারিস না। তুই আমি যেটা কি লিখলাম, এ মানে কি বললাম বল? অটোনোমাস কনজাম্পশন, পাশে বাংলা লিখে দিবি, এটা তোমার স্বয়ংভূত ভোগ। তাহলে পড়ার সুবিধা হবে, বুঝতে পারলি তো? আর যদি লিখতে না পারিস তুই বলে দিবি স্যার এই বাংলার আর ইংলিশ কি, পরের দিন আমার খাতায় করে নিয়ে আসবি, তোকে লিখে দেবো। ঠিক আছে? তোকে আমি বলে দিচ্ছি, এখানে লিখে নে, এক জায়গায় লিখে নে, আমি বলছি লিখে নে, আমি বলছি লিখে নে, লেখ লেখ। এ ইকুয়াল টু অটোনোমাস কনজাম্পশন, এ ইকুয়াল টু অটোনোমাস কনজাম্পশন, কি লিখলাম? এ ইকুয়াল টু অটোনোমাস কনজাম্পশন। ঠিক আছে? বাংলার লেখ স্বয়ংভূত, স্বয়ংভূত ভোগ। ঠিক আছে? পি, পি ইকুয়াল টু ফুল ফর্ম কি? এমপিসি, তাই তো? পি ইকুয়াল টু এমপিসি। লেখের বাংলা লেখ প্রান্তিক ভোগ প্রবণতা, লেখ প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা। ওয়াই, ওয়াই মানে কি? ন্যাশনাল ইনকাম, মানে জাতীয় আয়। লেখ ওয়াই মানে জাতীয় আয়। কি হলো? এ হলো, বি হলো, ওয়াই হলো। তাহলে আর কি বাকি আছে? সবই তো হয়ে গেল। সি লেখ, সি মানে কি? সি ফুল ফর্ম কি বললো? সি ফুল ফর্ম কনজাম্পশন এক্সপেন্ডিচার, লেখ কনজাম্পশন এক্সপেন্ডিচার। মানে ভোগ ব্যয়। ঠিক আছে? দেখ এই অঙ্কটা করছি, এটা করে দিচ্ছি, এটা একদম ইজি অঙ্ক, কোনো সমস্যা নেই। বল, তোকে বল সঞ্চয় বের করতে। তুই দেখ না আমি কি লিখছি, যদি বুঝতে অসুবিধা হয় তখন বলবি। কি বললাম আমাদের ফর্মুলা? কি বলছিলাম? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, হ্যাঁ কি না? আমি জানি সঞ্চয় বের করতে বলেছে, পরে দেখছি। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 100, বি কত? 0.4, আর ওয়াই কত বলেছে? ওয়াই 1000। তাহলে অ্যান্সার কত হবে বল? 100 প্লাস 400 কত হলো? 500 হলো কনজাম্পশন। কোন ডাউট আছে? টোটাল ইনকাম করে আমরা কি শিখেছিলাম? এর পাশে লিখছি এবার। তারপরে আমরা কি বলেছিলাম? যত টাকা ইনকাম করবো তার মধ্যে কিছু পরিমাণ খরচা করব আর কিছু পরিমাণ সেভ করব। তাহলে তোর সেভিং বের করার ফর্মুলা কি? সেভিং ইকুয়াল টু ওয়াই মাইনাস সি বলতে পারি। ওয়াই মানে কি? ইনকাম, ইনকাম কত? 1000, আর খরচা কত? 500। তাহলে 1000 থেকে 500 বাদ দিলে কত হলো? 500 টাকা সেভিংস। অ্যান্সার 500 দিয়েছি। বোঝা গেল? কোন ডাউট আছে এখানে? এখানে কোনো ডাউট আছে? কোনো একদম সিম্পল জিনিস, একদম সিম্পল ভাবে করেছে। বইতে লেখা অন্যরকম ভাবে করেছে, বাট তোর তো করা নেই কথা। স্যার বইতে কিভাবে করেছে বলুন না? সব বলে দিচ্ছি বইতে কিভাবে করেছে। বলছে আমরা সেভিং বের করার ফর্মুলা কি জানি? কোনো ডাউট আছে? ওয়াই মাইনাস সি। আচ্ছা, ওয়াই মাইনাস সি। তাহলে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এই মাত্র লিখলাম সি ইকুয়াল বের করা হলো নাকি? এ প্লাস বি ওয়াই। তাহলে ব্যাকেটে বলতে পারি সি জায়গায় লিখেছি এ প্লাস বি ওয়াই। তারপরের লাইনে কি হবে? ওয়াই মাইনাস এ মাইনাস বি ওয়াই। ঠিক আছে? এই তো হয়ে গেল। এবার তারপরে কি? ওয়াই মাইনাস বি ওয়াই মাইনাস এ। তারপরের লাইনে ওয়াই যদি কমন নিই তাহলে কি হচ্ছে? 1 মাইনাস বি মাইনাস এ। না না বাবা না, এটা তো জেনে রাখ, জেনে রাখাটা খুব জরুরি, অবশ্যই জেনে রাখাটা জরুরি। তো এটা টুকে নে, এটা টুকে নে, মানে এই জায়গাটা টুকে নে, এই জায়গাটা টুকে নে। আমি কি করলাম? এটা টুকে নে, অবশ্যই টুকে নে, এটা জানাটা খুব জরুরি। পরের দিন একটা লেখাবো, প্রমাণ করাবো ছবি এঁকে, সেটা এইভাবে করাতে হবে। এই জন্য টুকে নে। এমনি বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নেই বল। আর তোরা যারা ম্যাথের স্টুডেন্ট বোঝার কোনো অসুবিধাই নেই। সি এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি,
ওয়াই তো ওয়াই লিখলাম, আর সির ভ্যালুটা কোনটা? এই তো সির ভ্যালু, কনজাম্পশন ফাংশনটা লিখে দিলাম সি। তারপর নর্মালি ক্যালকুলেশন করে এটা বের করে দেবো, নর্মালি ক্যালকুলেশন করে এটা বের করে দেবো। ব্যাস, কিন্তু না বোঝার কিছু নেই না, এটা এটা না বোঝার কিছু না। হয়েছে এটা? তারপর দেখ করেছে, এরপরে দেখো বলছে মোট আয় 2000, মানে ওয়াই বলেছে 2000, কত? ওয়াই বলেছে 2000। মোট ভোগ মানে সি কনজাম্পশন বলেছে 1500। তাহলে গড় এপিএস কত বল? এপিএস বের করার ফর্মুলা বারবার করে চিল্লি আগের গুলো বলছিলি, বল ফর্মুলা কি? এপিএস বের করার ফর্মুলা এস বাই ওয়াই। তাহলে এস কত বলছি বল? খোঁজ, এখানে এস কত বলেছি খোঁজ। দেখ এস কত বলছে, এস এস বলেনি, এস বলেনি, এস বলেনি, ওয়াই বলেছে, ওয়াই ওয়াই কত বলেছে? নিচে হবে 2000। তো মুখে মুখে বল না, আমি কি শিখেছিলাম? যত টাকা ইনকাম করব তার মধ্যে কিছু টাকা খরচা করবো, তাহলে বাকি টাকা জমাবো। 2000-এর মধ্যে 1500 টাকা খরচা করি, তাহলে জমিয়েছিস কত? 5000 না 500? 500, তাহলে 500 বাই 2000 কাটাকাটি করলে 1/4, 0.25 হয়ে গেল অ্যান্সার। এপিএস, এপি হলো 0.25। দেখি অ্যান্সার তাই আছে, তাই আছে বুঝেছিস? বুঝতে পেরেছি অঙ্কটা? এরকম ছোট ছোট অঙ্ক তো এইগুলো এমসিকিউ তে থাকবে, হ্যাঁ পারবি তো করতে, বুঝতে পারছিস তো? এবার কি বলছে? প্রান্তিক ভোগ প্রবণ 2 আর 3 হলে প্রান্তিক সঞ্চয় বন্ধ করতে হবে। প্রান্তিক ভোগ বন্ধ ইংরেজিতে কি বলে বলুন? এমপি সি। ভোগ ভোগ বলেছে বলে সি হয়ে গেল, এটা সঞ্চয় বলেছে বলে কি হবে? এস, এমপি এস হবে। মনে করে একটা জিনিস ফর্মুলা লিখেছিলাম, কি লিখেছিলাম? এম আগের দিন প্রমাণ করালাম, এমপিসির সাথে এমপিএস যোগ করলে যোগফল 1 হয় বলেছিলাম। হ্যাঁ। তাহলে আমাকে বের করতে হবে এমপিএস বের করতে হবে। তাহলে এমপিএস কি হবে? 1 মাইনাস এমপিসি। তাহলে 1 মাইনাস 2/3, অ্যান্সার হলো 1/3 হয়ে গেল। হয়ে গেল। আর কি অঙ্ক আছে দেখি? আচ্ছা অঙ্কন এখানে কিছু, মানে এই যে এই বই দিয়ে করেছে কিছু এমসিকিউ দিয়েছিল, বুঝছো? এটা দেখে নিতে পারিস, তুই সুন্দর সুন্দর কথা বলতে পারিস। সমষ্টিগত বদ্ধ অর্থনীতি, স্যার সমষ্টিগত ম্যাক্রো ইকোনমিক্স, বদ্ধ মানে ক্লোজ ইকোনমিক্স, ক্লোজ বলছি ক্লোজ ইকোনমিক্সে বা ক্লোজ ইকোনমি, ইকোনমি দুটো হয়, ওপেনিং ওপেন, মানে কি বলে, একটা ওপেন হয় একটা ক্লোজ হয়। ওপেন মানে যেখানে বিদেশের রাস্তা খোলা, আর ক্লোজ মানে বিদেশের রাস্তা বন্ধ। তো ওপেন ক্লোজ ইকোনমিতে সামগ্রিক চাহিদার উপাদান বা উপাদানগুলো কি কি? সামগ্রিক চাহিদা মানে সামগ্রিক চাহিদা আমরা পরের ক্লাসে পড়াবো। এডি, এটা লিখে নে তো, এডির মধ্যে কি কি পড়ে নিতে বলছো? লিখে নে খাতায় লেখ, খাতায় লেখ এডি, লেখ লেখ খাতায় লেখ এডি, এডি খোল, লেখ খাতা খোল, খাতা খোল, খাতায় লেখ এডি, এগ্রিগেট ডিমান্ড। হ্যাঁ এগ্রিগেট ডিমান্ডের মধ্যে কি কি পড়ে লেখ, আমি লিখে দিচ্ছি এটা, হ্যাঁ পরের দিন তো করাতেই হবে এটা, তবু আমি বলে দিচ্ছি এখনই। হ্যাঁ লেখ, হেডিং দে, হ্যাঁ হেডিং দিবি, হ্যাঁ কম্পোনেন্ট লেখ, কম্পোনেন্ট লেখ, কম্পোনেন্ট অফ এগ্রিগেট ডিমান্ড, কম্পোনেন্ট অফ এগ্রিগেট ডিমান্ড। কি লিখলাম? কম্পোনেন্ট অফ এগ্রিগেট ডিমান্ড। কি বললাম বল? কম্পোনেন্ট অফ এগ্রিগেট ডিমান্ড। লিখেছিস তো? কি লিখলাম বল? কম্পোনেন্ট অফ এগ্রিগেট ডিমান্ড লিখেছিস তো? কি লিখলাম বল? কম্পোনেন্ট অফ এগ্রিগেট ডিমান্ড। স্যার এগ্রিগেট ডিমান্ড মানে বাংলা জানি না, বলুন। লেখ সামগ্রিক চাহিদা, লেখ সামগ্রিক চাহিদা, বাংলায় লেখ সামগ্রিক চাহিদা। বলছে সামগ্রিক চাহিদার মধ্যে কি কি জিনিস আসে, ঠিক আছে? সামগ্রিক চাহিদার মধ্যে কি কি জিনিস তুই অলরেডি অলরেডি পড়ে এসেছিস আগের চ্যাপ্টার, সেগুলো সামগ্রিক চাহিদার মধ্যে কি আসে দেখ। অর্থাৎ এই চাহিদা মানে কি? খরচা করা। তা আমাদের দেশে কারা কারা খরচা করে? 4 জন। নাম বল, নাম বল, তাদের নাম বল, ও বললেই তো হয়ে গেল, ওটাই হবে অ্যান্সার, এটাই অ্যান্সার হবে এগ্রিগেট ডিমান্ড। আমাদের দেশে 4 জন খরচা করে, 4 জন কি? হাউস হোল্ড, হাউস হোল্ড যে খরচা করে তাকে কি বলা হয় বল? হাউস হোল্ড যে, আমি ছোট করে লিখছি পরে লিখছি, হাউস হোল্ড যে খরচা করে তাকে বলা হয় সি। মনে পড়ে তো? হাউস হোল্ড যে খরচা করে সি বলা হয়। গভর্নমেন্ট খরচা করে, গভর্নমেন্টের খরচা করে কি বলে? জি। ঠিক আছে তো? আচ্ছা আমাদের দেশে যারা যারা প্রডিউসার তারা কি করে? ইনভেস্ট করে, বিনিয়োগ করে তাদের আয়। আর কারা? বিদেশের লোক খরচা করে, এক্স মাইনাস এম প্লাস, এই 4 জন লোকই খরচা করে। বুঝতে পারলি?
কি এটা এমসিকিউ তো নতুন পড়ার জিনিস। বলেছে যে এগ্রিগেট ডিমান্ড, এটাই হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ড মানে কারা খরচা হয়। তাহলে এখানে কি লিখবো বল, চারজন খরচা করে, যেটা লিখলাম তো এটাকেই আর কি ভেঙে ভেঙে লিখি। চারজনের নাম ছবি আঁকলে সুবিধা হবে, লেখ প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার, লিখতে থাক প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার, যেটাকে আমরা সি দ্বারা ডিনোট করি, সি দ্বারা ডিনোট। এবার কি গভর্নমেন্ট কনজামশন এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কনজামশন এক্সপেন্ডিচার, এটাকে বলে জি। তারপর ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এটাকে বলে আই। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার মানে আয়। লাস্টে গিয়ে লেখ নেট এক্সপোর্ট, লেখ নেট এক্সপোর্ট মানে কি লিখলাম, এক্স মাইনাস এ। তাহলে কি লিখলাম এটা, এগ্রিগেট ডিমান্ড। লিখছি এটা কিন্তু লিখবি কিন্তু সব থেকে, হাইলাইট করি এটা, সি জি আই এম। তো তোকে যদি বলে এগ্রিগেট ডিমান্ডের মধ্যে কি কি জিনিস থাকে, চারটে জিনিস। এগ্রিগেট ডিমান্ড মানে কারা কারা আমাদের চারজন লোক খরচা করে, একটা সি, একটা জি, একটা আই, একটা এক্স মাইনাস এ। এখানে কোশ্চেন কি বলেছিল, কারণ কোশ্চেনটা কি বলেছিল স্যার, কোশ্চেন বলেছিল বদ্ধ অর্থনীতি, ক্লোজ ইকোনমি, ক্লোজ ইকোনমি। তাহলে কারা, বিদেশ থাকবে না, বিদেশ থাকবে না, মানে কোনটা হবে না, এক্স মাইনাস এম হবে না। তাহলে হবে কোনটা, কোনটা সি আই আর জি। তাহলে দেখ এখানে আছে, এই যে এটা হচ্ছে সি। তারপরটা কি বল, ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় মানে সি আর আই, সি আর আই। আর সঞ্চয় আর বিনিয়োগ ব্যয়, ঠিক আছে, সঞ্চয় আর বিনিয়োগ ব্যয়। সঞ্চয় মানে সেভিংস আর ইনভেস্টমেন্ট। মানে আমি কি বললাম, কি কি আসবে স্যার, সি বললেন, আই বললেন, জি বললেন, সি আই জি। তাহলে দেখেন কোনটা আছে, সি আই জি, এটাই তো কারেক্ট আছে, বুঝতে পারলি তো। তাহলে বুঝে যাচ্ছি ব্যাপারটা কি বললাম, ডির আনসারটা বুঝতে পারলি এইটাই। তাহলে তো দেখ তুই কত কনফিডেন্স সহকারে বুঝতে পারলি। এবার যে কেলসের তত্ত্বে প্রান্তিক ভোগ্যপণ্য মান কত হয় বলেছিলাম আমি আগের দিন বা তার আগের দিন, বলছি এমপিসির মান কত হয় বলছি না, 0 থেকে 1 এর মধ্যে থাকে, 0-র বেশি 1-এর কম, 0-র বেশি 1-এর কম। তাহলে বলতে এখানে কোনটা 0-র বেশি 1-এর কম, দেখ এই যে সিটটা, সিটটা না 0-র বেশি কিন্তু 1-এর কম। এই কোশ্চেনে খুব কমন কোশ্চেন খুব দেয়। আচ্ছা, এবার বলছে গড় ও প্রান্তিক ভোগ্যপণ্য, গড় আচ্ছা বল, আমি তো করেইছিলাম। গড় মানে এপিসি, এপিসি বের করার ফর্মুলা মনে আছে, এপিসি বের করার ফর্মুলা কি ছিল, এমপিসি বের করার ফর্মুলা কি ছিল বল, সি বাই ওয়াই ছিল তো। আর এমপিসি বের করার ফর্মুলা কি ছিল বল, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। ব্যাস এখানে সিলেকশন করে ফেল, তাহলে তো হয়ে গেল। তাহলে একটা সি বাই ওয়াই হবে আর একটা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। তাহলে কোন অ্যান্সারটা হবে বল, বিটটা, তাই তো। কোনটা হবে, বিটটা হবে তো, এটাই তো হবে অ্যান্সার। এবার নিচের কোনটি সঠিক, পি মানে কি স্যার, পি মানে কি, বি মানে এমপিসি। এমপিসি বের করার ফর্মুলা কি লিখলাম, 1 মাইনাস এমপিএস। বুঝলাম না, আগের দিন পড়েছিলাম, ভুলে গেলে চলবে। কি বলেছিলাম, এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1। তোকে কি বলে দিয়েছে বল কোশ্চেনে, বলছে কোনটা সঠিক, মানে বি, বি, বি মানে এমপিসি, বি বের করতে বলেছে, মানে এমপিসি বের করতে বলেছে। কি হবে, 1 মাইনাস এমপিএস। দেখ কোন অপশনটা আছে এখানে, 1 মাইনাস এমপিএস আছে, আছে 1 মাইনাস এমপিএস না স্যার, একটা হলো, সে দেখে নিচ্ছি কি হবে, দেখে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এই অপশন নিয়ে এটা তো হয়, যেটা লিখলাম এটা তো হয়, 1 মাইনাস এমপিএস।
ঠিক আছে। তো এখানে ওয়ান মাইনাস এটা এমপিসি, আমি দেখতে হবে কোশ্চেনটা কিছু ভুল আছে কিনা, বাট অ্যান্সার কি বললাম বল, এটা ফর্মুলা হবে এমপিসি বের করার ফর্মুলা হবে, এমপিসি মানে বি বের করার ফর্মুলা হবে ওয়ান মাইনাস এমপিএস, এটা হবে ফর্মুলা। তারপরটা বলছে একটা অঙ্ক দিচ্ছে, ছোট্ট অঙ্ক বলছে এমপিসি 0.4 হয়, তাহলে এমপিসি কত, এমপিসি 0.4, তাহলে বল এই মাত্র কি বললাম, নর্মাল হবে, দুটো যোগফল করলে, দুটো যোগ করে তো এক হয়, দুটো যোগ করলে তো এক হয় তাই না, দুটো যোগ করলে এক হয়, তাহলে একটা যদি তো 0.4 হয় তাহলে একটা কত হবে বল, দুটো যোগ করলে এইটা আর এইটা যোগ করলে তো এক হয়, দুটো যোগ করলে এক হয়, তাহলে একটার ভ্যালু যদি 0.4 হয় তাহলে আরেকটার ভ্যালু কত হবে, 0.6 হবে, 0.6 হয়ে গেল। এবার বলছে কেনসের তত্ত্বে ভোগরেখার ঢাল হলো, কেনসের তত্ত্বে ভোগরেখা মানে কনজাম্পশন কার্ভের যে ঢাল, স্লপ অফ কনজাম্পশন কার্ভ, ওটা কার সমান, ওটা সবসময় এমপিসির সমান, ওটা সবসময় এমপির সমান হয়, ব্যাস হয়ে গেল। তো এখানে পর্যন্ত কটা এমসিকিউ দেখতে পারি তুই, ঠিক আছে তো। বোঝা যাচ্ছে না একটু, ঠিক আছে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি তো। একটা অঙ্ক দিয়েছে কি বলছে, ভোগ অপেক্ষক মানে ধর আমি লিখছি এখানে সি বলেছে 200 প্লাস 0.4 ওয়াট, এটা বলছে সি, ঠিক আছে। আই বলেছে কত, আই বলেছে 3400, তো বলছে ওয়াই কত, এটাই বলেছে। সিম্পল কোশ্চেন দিয়ে দেখ, করে দিচ্ছি। তাহলে আমরা ফর্মুলা আর একটা জিনিস বলে দিই, এখানে লিখে নে, পরের দিন আমি লেখাতাম এটা, লে লিখবি, হ্যাঁ ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল, লেখ ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল মানে কি জানিস, মানে কি জানিস, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, লিখে রাখ, বাংলা লিখে রাখ, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল, ইকুইলিব্রিয়ামকে বাংলায় বলা হয় ভারসাম্য, ভারসাম্য স্তর, ভারসাম্য স্তর, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল, শুনেছিস কি বললাম, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল, ঠিক আছে, কি লিখলাম, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল, প্রশ্ন হলো কোথায় ভারসাম্য আসে, তোকে যদি বলে কোথায় ভারসাম্য আসে, লিখছি মন দিয়ে শুনবি, যেখানে যেখানে এডি আর এ এস সমান হয় সেখানে ভারসাম্য হয়, কি বললাম, লেখ লেখ এডি ইকুয়াল টু এ এস, পরের দিনের টপিকটা পড়াবো আমি, হ্যাঁ ডিটেলসে পড়াবো, এটা যে অঙ্ক পেয়েছি আমি করে দিলাম, যেখানে তোকে যদি তোর পরীক্ষাতে এমসিকিউই দেবে, ও তোকে বলবে কোথায় ভারসাম্য আসে, কি বলবি, যেখানে এডি আর এ এস সমান, এবার স্যার এডির ফুল ফর্ম বলুন, কি লিখলি আগে লিখলাম না, এগ্রিগেট ডিমান্ড, তাহলে এডি এ এস এর কি হতে পারে বল, সাপ্লাই, সাপ্লাই ডিমান্ডের অপোজিট সাপ্লাই, তাহলে যেখানে এগ্রিগেট ডিমান্ড আর যেখানে এগ্রিগেট সাপ্লাই সমান হয় সেখানেই হচ্ছে ভারসাম্য আসে, বোঝা গেল। আচ্ছা এডি, এডি বের করার ফর্মুলা তুই কি লিখেছিলি বল, এডিতে স্যার এডি তে সি প্লাস আই, লিখতে হবে না স্যার, শোন জি প্লাস এক্স মাইনাস এম লিখেছিলি, মনে পড়ছে, বেসিক্যালি দেখা গেছে যে বেসিক্যালি এই দুটো খুব একটা রোল প্লে করে না, এই দুটো রোল খুব একটা প্লে করে না, তাহলে রোল প্লে করে এই দুজনই সি আর আই, তাই এডির ফর্মুলা হয়ে গেল সি প্লাস আই, কি বললাম বুঝতে পারি, এ এস, এ এস বুঝতে পারছিস তো। এবার তিন লাইন জায়গা ছেড়ে লিখে রাখ, আগেরটা যেমন লেখা নাম না, এগ্রিগেট ডিমান্ডের কম্পোনেন্ট গুলো কি কি, দু তিন লাইন জায়গা ছেড়ে লেখ, কম্পোনেন্ট অফ এগ্রিগেট সাপ্লাই, তো এগ্রিগেট সাপ্লাইয়ের কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট অফ এগ্রিগেট সাপ্লাই, এগ্রিগেট সাপ্লাইয়ের কম্পোনেন্ট দুটো, একটা হচ্ছে কনজাম্পশন আর একটা হচ্ছে তোমার সেভিংস, একটা কনজাম্পশন একটা সেভিংস, কনজাম্পশনকে আমরা কি দ্বারা ডিনোট করি, সি দ্বারা ডিনোট করি, আর সেভিংকে আমরা এস দ্বারা ডিনোট করি, সেভিংকে আমরা এস দ্বারা ডিনোট, ঠিক আছে। তাহলে কি বললাম, এগ্রিগেট সাপ্লাইয়ের কম্পোনেন্ট কটা, দুটো, একটা কনজাম্পশন আর একটা সাপ্লাই, কনজাম্পশনকে আমরা সি দ্বারা ডিনোট করি আর সাপ্লাইকে আমরা এস দ্বারা ডিনোট করি, তাহলে বলতে পারি না এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু সি প্লাস এস, এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু
সি প্লাস এস। আর সি মানে বুঝতেই পারছো তুমি কত খরচা করেছো আর কত টাকা জমিয়েছো, দুটোকে মেলালে তো আমার ইনকাম হয়। তাহলে এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু ইনকাম বলতে পারি। তাহলে বলতে পারি না ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, এটা তো আমরা বলতেই পারি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। তাহলে এগ্রিগেট সাপ্লাই কি লিখতে পারি, এখানে লিখতে পারি সি প্লাস এস। দেখো এই সাইডে সি, এই সাইডে সি কেটে গেল, তাহলে রইল কি আই ইকুয়াল টু এস। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে যে কোথায় ইকুইলিব্রিয়াম আসে, ঠিক আছে, কোথায় ইকুইলিব্রিয়াম আসে, তুমি বলতে পারো যে দুটো 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 জায়গা বলতে পারো। এক জায়গায় যেখানে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল হয় সেখানে ইকুইলিব্রিয়াম আসে, আর একটা যেখানে ইনভেস্টমেন্ট আর সেভিংস ইকুয়াল হয় সেখানে ইকুইলিব্রিয়াম আসে। অ্যাকচুয়ালি দুটো অ্যাপ্রোচ হয়, দুটো অ্যাপ্রোচ, কেউ এডিএস অ্যাপ্রোচে অ্যানালাইসিস করে, কেউ এসআই অ্যাপ্রোচে অ্যানালাইসিস। আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেইলসে আলোচনা করব এই দুটো অ্যাপ্রোচ নিয়ে, ঠিক আছে, এই দুটো অ্যাপ্রোচ নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো চলো, যে অঙ্কটা বলছিলাম, যে অঙ্কটা তোমাকে বলছিলাম, যে অঙ্ক, তাহলে এই অঙ্কটা করতে বলেছে তোমাকে। তাহলে আমরা কি, আমাকে ভারসাম্য জাতীয় আয় বের করতে হবে। ভারসাম্য জাতীয় আয় কি করবো, লিখবো যেখানে এডি আর এএস সমান হয়, ঠিক আছে, সেখানে ভারসাম্য জাতীয় আয় আসে, ঠিক আছে। তো যেখানে এডি আর এএস সমান হয় সেখানে তোমার ভারসাম্য জাতীয় আয় আছে। আর কি বলেছে এখানে, এডি কি বললাম, এডি বললাম সি প্লাস আই, আর এস কি বললাম সি প্লাস এস, ঠিক আছে। তোমার এখানে সি বলে দিয়েছে, তো দেখো অঙ্কটা কিভাবে করবে, এখানে ধরবেন, আমি এখানটা করছি, এটা বুঝতে পারবো, সুবিধা হবে। কি করলাম, যেটা লিখলাম মানে এ এস ইকুয়াল টু এডি, এ এস ইকুয়াল টু এডি। আর এস কি, এসটাকে তো আমরা ইনকাম বলি, এসটাকে তো আমরা ইনকাম বলি না, এসটাই তো ইনকাম বলে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখবো, এডির ভ্যালু কি ছিল, এডি এডি কি ছিল, এডি ছিল সি প্লাস আই, এডি ছিল সি প্লাস আই। ওয়াই সি কত ছিল, সি কোশ্চেনে সি বলে দিয়েছিল, দেখো 200 প্লাস 0.4 ওয়াই প্লাস আই, আই কত বলেছিল কোশ্চেনে 3400, তাহলে কত হলো 3600, ঠিক আছে, প্লাস 0.4 ওয়াই, ওয়াই পরের লাইনে ওয়াই মাইনাস 0.4 ওয়াই ইকুয়াল টু 3600। আর এখানে ওয়াই এর কিছু নেই, মানে এক আছে, এক থেকে 0.4 বাদ দিলে 0.6 ওয়াই হয় ইকুয়াল টু 3600। তাহলে ওয়াই কত হবে, 3600 কে 0.6 দিয়ে ভাগ করলে কত হবে, 6000। তাহলে আমার ভারসাম্য জাতীয় আয় কত হবে, ভারসাম্য জাতীয় আয় হবে তোমার 6000। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার ছিল, একদম সিম্পল ব্যাপার ছিল কোশ্চেনটা। তো দেখো তোমাদের যদি এইটা বুঝতে অসুবিধা একটু অসুবিধা হতে পারে, কারণ আমি এডিএস অ্যাপ্রোচ শেখাই, আমি নেক্সট ক্লাসে শুরুতেই আগে এডিএস অ্যাপ্রোচটা ইন ডিটেইলস আলোচনা, ঠিক আছে। তো তাহলে কোনো সমস্যা থাকবে, ঠিক আছে, চলো।